ওয়েলকাম টু WBCS অ্যাট ইজ। আজকের আমাদের যে পাঠ্য বিষয় সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পার্ট 3 চলছে। কাউন্সিল অ্যাক্টগুলো আজকে আমরা পড়ব। তোমরা যদি এর আগের পার্ট দুটো দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এবং আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কারণ ওই পার্ট 1 আর পার্ট 2টার সাথে এটা ইন্টারলিঙ্কড পার্ট 3টাও। 3 কাউন্সিলস অ্যাক্ট, একটা হচ্ছে কাউন্সিল অ্যাক্ট 1861, কাউন্সিল অ্যাক্ট 1892, কাউন্সিল অ্যাক্ট 1909। আমি আবারও বলছি, তোমরা এর আগের দুটো পার্ট অবশ্যই দেখে নিও, কারণ এগুলো কিন্তু ইন্টারলিঙ্কড, বুঝতে সুবিধা হবে। আমি আগের ভিডিও দুটোতে খুব ভালোভাবে এবং খুব ক্লিয়ারলি বুঝিয়েছি। আচ্ছা দেখো, এই কাউন্সিল অ্যাক্টগুলো কেন আনা হয়েছিল? আমরা কি জানি 1857 কি হয়েছিল? মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। তা সেইখানে একটা বড় সংখ্যক সিপাহী যুদ্ধ করেছিল, ইংরেজদের পক্ষ থেকেও অনেক লোক যুদ্ধ করেছিল। এবং তারপরে কি হয়েছিল? 1858-তে মহারানীর শাসন আমাদের ভারতবর্ষে ঘোষণা হয়েছিল। কিন্তু এই 1857 মহাবিদ্রোহের পরিস্থিতি যাতে ভারতবর্ষে আর ক্রিয়েট না হয়, প্লাস ইংল্যান্ড থেকে যে সমস্ত কর্মচারী এনে ভারতের শাসন ব্যবস্থা চালানোর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ক্ষেত্রে চালাতে হচ্ছিল, তাদের খরচা খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল, অর্থাৎ তারা খুব এক কথা দামি কর্মচারী। তাই এরা দেখলো, ভারতকে যারা শাসন করছে, ব্রিটিশরা দেখলো যে আমরা যদি কিছু ভারতীয়দেরই ভারতের কাজে, প্রশাসনিক কাজে ব্যবহার করি, কম টাকাও দিতে হবে এবং ভারতীয়দের খুশিও রাখা যাবে, 1857 মহাবিদ্রোহের মতন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে না। এই যে সিকিং দ্য কোঅপারেশন অফ দ্য ইন্ডিয়ানস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনে আমরা ভারতীয়দেরই সাহায্য নিই, কিছু কিছু ভারতীয়দের, তাতে আমাদের খরচাও কমবে এবং 1857 মতন একটা মহাবিদ্রোহের পরিস্থিতিতেও ক্রিয়েট হবে না। ব্রিটিশ সরকার কি করলো? এই কারণটার জন্য ব্রিটিশ সরকার কি করলো? কোঅপারেশন অফ দ্য ইন্ডিয়ানস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনে ভারতীয়দের কোঅপারেশন, এই ব্যাপারটার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট 3টে কাউন্সিল অ্যাক্ট অর্থাৎ 1861, 1892 এবং 1909 এনঅ্যাক্ট করলো। তা আমরা প্রথমেই চলে আসবো কাউন্সিল অ্যাক্ট 1861। এই কাউন্সিল অ্যাক্টগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পিএসসি কিংবা যে কোনো ওয়েস্ট বেঙ্গল কিংবা সেন্ট্রালে কম্পিটিটিভ এক্সামে একটা না একটা কোশ্চেন তোমাদের মাস্ট বাধা ধরা জেনে রাখো। তাই তোমাদের এই কাউন্সিল অ্যাক্টগুলো একটু মাইনিউটলি খেয়াল করতে হবে। আমি যে পয়েন্টগুলো এখানে বলে দেবো সেই পয়েন্টগুলো তো অবশ্যই খেয়াল করে রাখতে হবে, এবং আমি যেভাবে বলবো তোমরা যদি সেভাবে পড়াটা একবার বই থেকে দেখে নিয়ে রিভিশন দাও, ঠিক সেইভাবেই কোশ্চেন আকারেই তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছিল কাউন্সিল অ্যাক্ট 1861-তে, যে একটা রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশনের ব্যাপারটাকে আনা হলো এবং যেখানে ইন্ডিয়ানদেরও ল মেকিং প্রসেসে টানা হলো, অর্থাৎ এবার থেকে আইন তৈরির প্রসেস যেটা এতদিন পর্যন্ত শুধু ব্রিটিশরা করছিল, এবার সেখানে ভারতীয়দেরও যোগদানে ডাকা হলো। এবং এই ক্ষেত্রে প্রথম লর্ড ক্যানিং, যে আমরা আগের 1858-তে দেখেছি যাকে ভাইসরয় অব ইন্ডিয়া করা হয়েছিল, সে 3জন ইন্ডিয়ানকে নন অফিসিয়াল মেম্বার হিসেবে লেজিসলেটিভ ইনস্টিটিউশনে আনলো। কে আনলো? লর্ড ক্যানিং আনলো। এই 3জন কে? রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা, স্যার দিনকর রাও। তোমরা কি ভেবেছিলে যে খুব সাধারণ লোক ওঠাবে এরা? অসম্ভব। সাধারণ লোক কেন ওঠাবে? তখন তো ভারতবর্ষে রাজা মহারাজাদের শাসন চলছে, তাই তখন ভারতীয় বলতে ওরা ওঠালো, রাজাদেরই ওঠালো 3জন। দেখো এই স্যার দিনকর রাও কোনো এক রাজ পরিবারের সাথে যুক্ত। রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা, স্যার দিনকর রাও, এই 3জনকে কে ওঠালো? লর্ড ক্যানিং। ল মেকিং প্রসেসে এই 3জনের অ্যাডের মাধ্যমে প্রথম ল মেকিং প্রসেসে ভারতীয় অ্যাড হলো, শুরু হয়ে গেল অ্যাড হওয়া। এবার দেখো কাউন্সিল অ্যাক্ট অফ 1861 দ্বিতীয় ফিচার, সেটা হচ্ছে এই কাউন্সিল অ্যাক্ট 1861 মাধ্যমে ভারতবর্ষের ডিসেন্ট্রালাইজেশন প্রসেসটা স্টার্ট হয়ে গেল। ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ। তাহলে তুমি বলবে কেন্দ্রীকরণ কবে স্টার্ট হয়েছিল ম্যাডাম? তাহলে কেন্দ্রীকরণ কবে স্টার্ট হয়েছিল? কেন্দ্রীকরণ স্টার্ট হয়েছিল 1773-এর অ্যাক্টের মাধ্যমে, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর মাধ্যমে সেন্ট্রালাইজেশন স্টার্ট হয়েছিল, যেটা পিক একদম শিখরে পৌঁছেছিল চার্টার অ্যাক্ট অফ 1833-এ। ঠিক আছে, বিভৎস পরিমাণে পুরোপুরি ভারতবর্ষটাকে সেন্ট্রালাইজড করে দেওয়া হয়েছিল। অবশ্যই যখন দেখো ছোট ছোট কোনো একটা রাজারা যখন প্রভিন্সে যখন শাসন চালাচ্ছে, ছোট ছোট শাসনে, তখন ব্রিটিশরা এক এক করে রাজ্যগুলোকে হড়প করতে শুরু করলো, রাজ্যগুলোকে দখল করলো। এরপরে কি ব্রিটিশ সরকার কি চাইবে? যে প্রত্যেকেই আমার সঙ্গে যুক্ত থাকুক, অর্থাৎ একটা ব্রিটিশ সরকার কি চাইবে তখন? যে আমরা রাজ্যগুলোকে নিয়ে নিলাম, এবার রাজাগুলোকে আমরা প্রভিন্সে বসিয়ে দিই, আমরা সেন্ট্রালে শাসন করি। তো রাজাগুলোকে শুনবে? তখন ব্রিটিশ সরকার প্রত্যক্ষভাবে প্রত্যেকটা স্টেটের ক্ষমতা
মানে প্রভিন্সের ক্ষমতা নিজেদেরই হাতে রাখতে শুরু করলো, যাতে ব্রিটিশ সরকার একটা মানে সার্বভৌম শক্তি হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে ভারতে। কিন্তু আস্তে আস্তে তো রাজাদের অস্তিত্বটা আস্তে আস্তে কমতে শুরু করলো। তখন ব্রিটিশ সরকার দেখলো যে এত বড় ভারতের একভাবে শাসন সম্ভব হচ্ছে না, তখন তারা আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজেশন প্রসেস অর্থাৎ বিকেন্দ্রীকরণের দিকে গেল। আমরা আগে দেখেছি বোম্বে এবং ম্যাড্রাসের যে আইন প্রণয়নের ক্ষমতা ছিল, লেজিসলেটিভ পাওয়ার, সেটাকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি তোমাদের প্রশ্ন করব কোন অ্যাক্টের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল। আমি এটা পার্ট 1-এ করেছি, তোমাদের এটা জেনে রাখা উচিত। চার্টার অ্যাক্ট 1833-এ বোম্বে এবং ম্যাড্রাস এই দুটো প্রভিন্সের লেজিসলেটিভ ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল এবং গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়াকেই সম্পূর্ণ ভারতের ক্ষমতা লেজিসলেটিভ পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছিল, আইন প্রণয়নের ক্ষমতা। কিন্তু কাউন্সিল অ্যাক্ট 1861-র মাধ্যমে আবার পুনরায় এই লেজিসলেটিভ পাওয়ারটা বম্বে এবং ম্যাড্রাসকে দিয়ে দেওয়া হলো, যে হ্যাঁ তোমরা এবার থেকে আইন প্রণয়ন করতে পারবে বম্বে এবং ম্যাড্রাস প্রভিন্সে। কিন্তু তোমরা যে আইন প্রণয়ন করবে একটা মান্থলি কিংবা একটা ইয়ারলি একটা সাবমিট আমাকে করে দেবে কাগজ, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের কাছে। আচ্ছা, কাউন্সিল অ্যাক্ট 1861 নেক্সট ফিচারটা কি? এটা নেক্সট ফিচারটা হচ্ছে এখানে কতগুলো নতুন লেজিসলেটিভ কাউন্সিলের এস্টাবলিশড হলো। বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, পাঞ্জাব। অবশ্যই বুঝতেই পারছো ডাইরেক্ট পরীক্ষা কোশ্চেন পড়বে এই তিনটের মধ্য থেকে, যে বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স এবং পাঞ্জাব এই তিনটে প্রভিন্স কোন কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে এস্টাবলিশড হয়েছিল। উত্তরটা হয়ে যাবে কাউন্সিল অ্যাক্ট অফ 1861। বেঙ্গলটা কবে হয়েছিল? 1862। নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সটা কবে হয়েছিল? 1886। পাঞ্জাবটা কবে হয়েছিল? 1897। এই তিনটে লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশড করা হয়েছিল, নতুন লেজিসলেটিভ কাউন্সিল এদের এস্টাবলিশড করা হয়েছিল, অর্থাৎ স্থাপন করা হয়েছিল কাউন্সিল অ্যাক্ট 1861-র মাধ্যমে। আমার এই ভিডিওটা দেখলেই আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর তোমরা যদি বইটাকে একবার রিডিং পড়ে নাও, তোমাদের 100% পড়া হয়ে যাবে এবং আগামী বহু দিন তোমরা এই পড়াটাকে ভুলবে না। আচ্ছা দেখো, তারপরে দেখো ইট বলতে এখানে কাউন্সিল অ্যাক্ট অফ 1861, এটা পোর্টফোলিও সিস্টেমটাকে একটা রেকগনিশন দিল, পোর্টফোলিও সিস্টেম। এবার বলবে হোয়াট ইজ পোর্টফোলিও সিস্টেম? পরীক্ষার হলে এটাই আসবে যে পোর্টফোলিও সিস্টেমটা কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল, প্রিলিমিনারি কোশ্চেন, কাউন্সিল অ্যাক্ট অফ 1861। কিন্তু যদি মেন স্ট্যান্ডার্ডে তুমি রেডি করো তখন কিন্তু শুধু আর পোর্টফোলিও সিস্টেমের ইয়ারটা কিংবা একটা আসবে না, তখন বলা হবে পোর্টফোলিও সিস্টেমটা মানে কি। পোর্টফোলিও সিস্টেমটা হচ্ছে বিভিন্ন যে গভর্নমেন্টকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনে হেল্প করার জন্য যে ডিপার্টমেন্টগুলো ছিল, পোর্টফোলিও সিস্টেমে বলা হলো যে এবার থেকে একটা ব্যক্তি, সে ধরো একটা ডিপার্টমেন্টের হেড, তার আন্ডারে এবার থেকে একটার বদলে একের অধিক ডিপার্টমেন্ট থাকতে পারে। যেমন ধরো ডিফেন্স একটা ডিপার্টমেন্ট, এডুকেশন একটা ডিপার্টমেন্ট, ওকে, এই ধরনের ডিপার্টমেন্টগুলো, যেমন ফাইন্যান্স একটা ডিপার্টমেন্ট, একের অধিক ডিপার্টমেন্ট থাকতে পারে এবং ডিপার্টমেন্টের লোকেরা যে তার চেয়ারম্যান থাকবে তার কাছে রিপোর্ট জমা দেবে। ওকে, নেক্সট দেখো, এই যে কাউন্সিল অ্যাক্ট 1861 এ ক্ষমতা দিল কাকে দিল? ভাইসরয়কে ক্ষমতা দিল যে মানে যখন এমার্জেন্সি চলবে দেশে তখন উইদাউট দ্য কনকারেন্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ আইন বিভাগের কনকারেন্স মানে মতামত, অনুমতি ছাড়াই কি জারি করতে পারবে? অর্ডিন্যান্স। এবার তোমরা আমাকে একটা উত্তর দাও, আমাদের ভারতবর্ষে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কাদের কাছে আছে? রাষ্ট্রপতি আর স্টেটের গভর্নরদের কাছে। এবার আমাকে বলো রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাটা কত নম্বর ধারা এবং গভর্নরদের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাটা কত নম্বর ধারা? আমাকে এটা উত্তরে লিখে দাও যদি তোমরা জেনে থাকো। তাহলে এটা কিন্তু কাউন্সিল অ্যাক্ট 1861-তেই বলা হলো যে এবার থেকে ভাইসরয় অর্ডিন্যান্স জারি করতে পারবে লেজিসলেটিভ কাউন্সিলের অনুমতি ব্যতীত, এমার্জেন্সির সময় কিন্তু এটা মেনশন করা হলো, এমার্জেন্সির সময়। আমার নেক্সট কাউন্সিল অ্যাক্টে চলে আসছি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। আমি আবারও বলছি কাউন্সিল অ্যাক্টগুলোর প্রয়োজনীয়তা তখনই দেখা দিয়েছিল যে ব্রিটিশ সরকার আর চাইছিল না যে 1857 মহাবিদ্রোহের মতন আরেকটা মহাবিদ্রোহের মোকাবিলা করতে আর চাইছিল না, তাই জন্য যাতে ভারতীয়দের খুশি রাখা যায় তাই জন্য ভারতীয়দের অ্যাডমিনিস্ট্রেশনে ডাকা হচ্ছিল, যাতে ওরা ভাবছিল এর ফলে ভারতীয়রা চুপচাপ থাকবে আর বিদ্রোহ করবে না। প্লাস বিদেশ থেকে যে লোকগুলোকে আনা হতো ভারতবর্ষে কাজের জন্য তাদেরকে একটা হিউজ সংখ্যক স্যালারি দিতে হতো, যার অর্ধেকে ভারতীয়দের কাজ হয়ে যাচ্ছিল। তাহলে এক্সপেন্সটাও কমলো, প্লাস একটা রিভোল্টের সম্ভাবনাটাও কমানো গেল। এবার আমি আসছি দ্বিতীয় কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892।
এই কাউন্সিল অ্যাক্টে কি বলা হলো, এই কাউন্সিল অ্যাক্টে বলা হলো যে নন অফিসিয়াল, যাদের নন অফিসিয়াল মেম্বারদের অ্যাড করা কবে থেকে শুরু হয়েছিল, কাউন্সিল অ্যাক্ট 1861। এই নন অফিসিয়াল মেম্বারদের বলা হলো নাম্বারটাকে ইনক্রিজ করা হবে, কিন্তু অফিসিয়াল মেজরিটিটাকে কিন্তু অফিসিয়াল মেজরিটিটাকে কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ নন অফিসিয়াল মেম্বারটা আমি ইনক্রিজ করতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি অফিসিয়াল মেজরিটিকে ছাপিয়ে যাব। অফিসিয়াল মেজরিটি মানে বুঝতেই পারছো এখানে ব্রিটিশরা রয়েছে, ব্রিটিশরা কিন্তু সবসময় হাইতে থাকবে। নন অফিসিয়াল মেম্বারটাকে যদি আমি বাড়াই তাহলে এই অফিসিয়াল মেজরিটিটাকে আমাকে বাড়িয়ে দিতে হবে, কিংবা নন অফিসিয়াল মেম্বারটা আমি ততক্ষণ পর্যন্ত বাড়াতে পারবো যতক্ষণ পর্যন্ত সেটা অফিসিয়াল মেজরিটি থেকে কম থাকবে। আর নন অফিসিয়াল মেম্বার এদেরকে যোগ করা শুরু হয়েছিল এই কাউন্সিল অ্যাক্ট 1861, যার মাধ্যমে 3 জন ভারতীয়কে যোগ করা হয়েছিল, রাজা বেনারস, মহারাজা পাটিয়ালা, স্যার দিনকারাও। কে করেছিলেন? লর্ড ক্যানিং। এগুলো আমাদের সব মনে রাখতে হবে পরীক্ষার জন্য। নেক্সট, এই কাউন্সিল অ্যাক্ট 1892 আরেকটা দারুণ বৈশিষ্ট্য এবং সবথেকে রিমার্কেবল বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাজেট ডিসকাশন। কোথায় ডিসকাশন করবে? লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ মানে আইন বিভাগ, লেজিসলেটিভ কাউন্সিল মানে আইন সভা। আইন সভাতে বাজেটটা ডিসকাশন করার ক্ষমতাটা দিয়ে দেওয়া হলো ইন্ডিয়ান কাউন্সিল 1892 এর মাধ্যমে। তাহলে যদি পরীক্ষা কোশ্চেন আসে বাজেট লেজিসলেটিভ কাউন্সিলে আলোচনা করার ক্ষমতাটা কোন কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়েছিল, উত্তরটা হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর মাধ্যমে। এরপর আমি একটা নেক্সট মোস্ট একটা ইম্পর্টেন্ট ফিচারে আসছি ইন্ডিয়ান কাউন্সিল 1892 এর, সেটা হচ্ছে যে এখানে বলা হলো যে নন অফিসিয়াল মেম্বারসদের নমিনেশন। দেখো ভালো করে লাইনটা, ওয়ার্ডটা খেয়াল করো, নমিনেশন। এক্সামে এই নমিনেশন ওয়ার্ডটা দিয়ে থাকতে পারে এবং নন অফিসিয়াল মেম্বার, তখন উত্তরটা হয়ে যাবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একটা নির্দিষ্ট কাউন্সিল অ্যাক্টের সাথে জড়িত। আমাদের সেই নির্দিষ্ট ওয়ার্ডগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলেই আমরা কিন্তু উত্তরটাকে খুব সহজেই এবং খুব 100% সিউরিটি সহ পরীক্ষার হলে দেখাতে পারবো। তাহলে আমাদের সেই ওয়ার্ডগুলোকে আগে রেকগনাইজ করতে হবে। দেখো নমিনেশন, নন অফিসিয়াল মেম্বার কোথায় বলা হলো? ইন্ডিয়ান কাউন্সিল 1892 বলা হলো। এটা আমাদের হয়ে গেল। দেখো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল আর প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, আমি যেভাবে এই ছকটা করেছি তোমরা এইভাবে ছকটা নিজেদের খাতায় তোমরা নিজেরা জট ডাউন করে নিতে পারো, অথবা আমারটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি এই পুরো পেজটা তোমাদের দেখাচ্ছি, তোমরা এই পুরো পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আমরা নেক্সট আসছি। ওকে, দেখো নন অফিসিয়াল মেম্বার, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। নন অফিসিয়াল মেম্বার, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের নন অফিসিয়াল মেম্বারদের কারা কে নমিনেশন করবে? ভাইসরয়। কারণ সেন্ট্রাল মানে কেন্দ্র, সেখানে আমি অবশ্যই গভর্নরকে পাঠাবো না, সেখানে ভাইসরয় থাকবে, কমন সেন্স। আর ভাইসরয় কার রেকমেন্ডেশনে করবে? পিএলসি এবং বিসিসি, বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ ভাইসরয় যে সেন্ট্রালে আছে সে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সের রেকমেন্ডেশনে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে কিছু নন অফিসিয়াল মেম্বারকে অ্যাড করবে। ঠিক একইভাবে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কে অ্যাড করতে পারবে? অবশ্যই প্রভিন্সে যখন চলে এসেছি, যে অর্থাৎ এখন বর্তমানে যেগুলো স্টেট, সেখানে গভর্নরে অ্যাড করবে। কার রেকমেন্ডেশনে অ্যাড করবে? এটাই মনে রাখতে হবে, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ট্রেড অ্যাসোসিয়েশন, জমিনদার্স অ্যান্ড চেম্বার্স। এদের রেকমেন্ডেশনে গভর্নর অ্যাড করবে প্রভিন্সে নন অফিসিয়াল মেম্বারদের, এবং ভাইসরয় অ্যাড করবে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে নন অফিসিয়াল মেম্বারদের। এই ছকটা তোমরা এইভাবে দেখে রাখতে পারো। এরপর আমি চলে আসছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। মোস্ট রিমার্কেবল এবং মোস্ট ইম্পর্টেন্ট পিএসসির কোশ্চেনের দিক থেকে, শুধু পিএসসি WBCS নয়, যে কোনো এক্সামের পিএসসির দিক থেকে এবং সেন্ট্রালের যে কোনো কম্পিটিটিভ এক্সামের দিক থেকে কাউন্সিল অ্যাক্ট 1909 থেকে, এই 3টে কাউন্সিল অ্যাক্টের থেকে আমি যদি বলি যে কোনো একটা থেকে পরীক্ষা কোশ্চেন আসবে, যে কোনো একটা, এটাও আসতে পারে, কিন্তু সব থেকে বেশি আসার চান্স কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এই অ্যাক্টটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট। মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট কোন কাউন্সিল অ্যাক্টের নাম? 1909। এটা আমাদের অবশ্যই জানা উচিত এবং এটা ভুললে চলবে না। এখানে কোনো কথাই ভুললে চলবে না, কিন্তু এটাতে ভোলা মানে পাপ হয়ে যাবে। অর্থাৎ মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এটা ভোলা মানে পাপ। বাকিগুলো ভুললেও মার্জনা করার জায়গা আছে, কিন্তু এটা ভুললে মার্জনা করার কোনো জায়গা নেই। নেক্সট চলে আসছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এর নেক্সট ফিচার কি? ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল বোথ ইন সেন্ট্রাল অ্যান্ড ইন প্রভিন্সেস। অর্থাৎ মানে লেজিসলেটিভ কাউন্সিলের যে সাইজটা ছিল সেটা সেন্ট্রালে এবং প্রভিন্সে বাড়িয়ে দেওয়া হলো। সেন্ট্রালে কত করা হয়েছিল? 16 থেকে 60। প্রভিন্সে কত করা হয়েছিল সেটা মেনশন করা নেই, কিন্তু সেটা ইনফিনিট করা ছিল না, অর্থাৎ ইনফিনিট ছিল না, কিন্তু সেন্ট্রালে ইনফিনিট করে দেওয়া হলো 16 থেকে 60। কোথায় বাড়ানো হয়েছিল? লেজিসলেটিভ কাউন্সিলে বাড়িয়ে দেওয়া হয়েছিল।
নেক্সট আমি বলছি, এবার বলো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলটা কোন অ্যাক্টের মাধ্যমে ভারতে এস্টাবলিশড হয়? এটা আমি আগের ভিডিওতে করিয়েছি, তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা উত্তরটা কমেন্ট বক্সে দিতে পারবে। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল কোন অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে এস্টাবলিশড হয়? আচ্ছা, ওকে, নেক্সট, অ্যালাউ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল টু হ্যাভ নন অফিসিয়াল মেজরিটি। সেন্ট্রালকে বলা হলো না, প্রভিন্সিয়াল লেজিসলেটিভকে বলা হলো নন অফিসিয়াল মেজরিটি হতে পারে। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে অফিসিয়াল মেজরিটি থাকবে, নন অফিসিয়াল মেজরিটি থাকতে পারে না। কাউন্সিলর 1892, কিন্তু কাউন্সিলর 1909-তে বলা হলো যে প্রভিন্সগুলো অফিসিয়াল মেজরিটি বাড়াতে পারে, অফিসিয়াল মেজরিটি রাখতে, নন অফিসিয়াল মেজরিটি রাখতে পারে, অর্থাৎ অফিসিয়াল মেজরিটি মানে ব্রিটিশরা ওদের থেকে কম থাকতে পারে। নেক্সট কি বলা হলো দেখো, যে আগেরটা কি বলা হয়েছিল, বাজেট নিয়ে কোশ্চেন করতে পারবে লেজিসলেটিভ কাউন্সিলে, এবার বলা হলো আরও সাপ্লিমেন্টারি কোশ্চেনও করতে পারবে, বাজেটের সাথে সাথে আরও অনেক কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারবে এবং বাজেট নিয়ে রেজলিউশন মুভ করতে পারবে। ওকে, মানে বাজেট নিয়ে নন অফিসিয়াল মেম্বাররা কি মনে করছে সেটাকেও মুভ করতে পারবে। দেখো, ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ানস ওয়্যার দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য ভাইসরয় অ্যান্ড গভর্নর। এইটা ভোলাও কিন্তু পাপ হবে, এইটাও তোমাদের ভুললে চলবে না। এখানে তিনটে বিষয় আমি বলবো, তিনটে পাপ, এই তিনটে পাপ করো না। একটা হচ্ছে মর্লেমিন্টো রিফর্মস অ্যাক্ট, 1 নম্বর পাপ, এটা ভুললে হবে 1 নম্বর পাপ। 2 নম্বর পাপ হচ্ছে ফার্স্ট টাইম অফ ইন্ডিয়ান এক্সিকিউটিভ কাউন্সিলে ভাইসরয় এবং গভর্নর এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম একজন ইন্ডিয়ান অ্যাড হয়, এটা ভোলাও পাপ হবে। সত্যেন্দ্র প্রসাদ সিনহা, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, এই যে এই ইন্ডিয়ানটিকে, এই লোকটিকে প্রথম ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে অ্যাড করা হয়েছিল। ওকে, কাউন্সিলর 1909-এর মাধ্যমে, এটা ভোলাও কিন্তু পাপ হবে। আচ্ছা, নেক্সট আমি আসছি কমিউনাল রিপ্রেজেন্টেশন, থার্ড পাপ। যদি এটা ভুলে যাও তাহলে থার্ড পাপ, থার্ড সিন করো না এটা। কমিউনাল রিপ্রেজেন্টেশন, মুসলিমস বাই অ্যাকসেপ্টিং দ্য কমিউনাল ইলেক্টোরেট, অর্থাৎ মুসলিম ক্যান্ডিডেটরা কাকে ভোট দেবে, কোনো মুসলিম ক্যান্ডিডেট দাঁড়াবে তাকে মুসলিমরা ভোট দেবে। প্লাস এই তিনটে তো ভোলা যাবেই না। একটা হচ্ছে মর্লেমিন্টো রিফর্ম অ্যাক্ট, কারটার নাম সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম এক্সিকিউটিভ কাউন্সিলে অ্যাড হয় ভারতীয় হিসেবে, এবং মুসলিম কমিউনাল রিপ্রেজেন্টেশনটা। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেপারেট রিপ্রেজেন্টেশন বা প্রেসিডেন্সি কর্পোরেশন, চেম্বার অফ কমার্স, ইউনিভার্সিটি অ্যান্ড জমিনদার্স, অর্থাৎ একটা সেপারেট রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করা হলো মুসলিমদের সাথে সাথে প্রেসিডেন্সি কর্পোরেশনের, ইউনিভার্সিটির, জমিনদারদের এবং চেম্বার অফ কমার্সের, এটাও করা হলো ইন্ডিয়ান কাউন্সিল 1909-এর মাধ্যমে। আমার আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। তোমরা যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট সেকশনে জানাও, কেমন লাগলো সেটাও জানাও। আই হোপ আই এম ক্লিয়ার। সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও আরও পেতে এবং আমার সাথে এই পড়াগুলো তৈরি করো, তাহলে তোমাদেরও আগামী দিনে যে WBCS পরীক্ষা তোমরা বসতে চলেছো কিংবা PSC যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা তার জন্য প্রিপেয়ার হতে শুরু করবে এবং খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।